নমস্কার। আমরা সবাই জানি এবং মানি শিক্ষক শিক্ষিকাদের হাত ধরেই গড়ে ওঠে আমাদের জীবনের স্বপ্ন, আদর্শ ও ভবিষ্যৎ। তারাই আমাদের ছাত্র সমাজের পথপ্রদর্শক। তারা জীবনের প্রতিটি ধাপে এই নবীন প্রজন্মকে আলো দেখিয়ে এগিয়ে নিয়ে যান। কিন্তু তাদের নিজেদের জীবনে যখন ঘোর বিপদের অমানিসা নেমে আসে, তখন তারা কি করেন? তারা কি সেই অন্ধকারের অতলে তলিয়ে যান, নাকি সাহস করে ঘুরে দাঁড়িয়ে সেই কালরাত্রিকে প্রতিহত করেন? আসুন, সেই রকমই একজন সমাজ গড়ার কারিগরকে নিয়ে শুরু হোক আজকের সাধারণের সাতকাহন অনুষ্ঠান। আসুন আলাপ করি আমাদের আজকের অতিথি শিক্ষিকা শ্রীমতী মমতা রায়ের সঙ্গে। নমস্কার ম্যাডাম। নমস্কার। কেমন আছেন? ভালো আছি। প্রথমেই আমরা একটু জানতে চাইবো আপনার শৈশব কোথায় কেটেছে, কিভাবে কেটেছে, একটু যদি আমাদের দর্শকদের বলেন। পেশাগত দিক থেকে আপনি যেরকম আমার পরিচয় দিলেন, আমি একজন শিক্ষিকা। আমার ভালো লাগার জায়গা এটা। তার সাথে সাথে আমার আরো কিছু ভালো লাগার শখ রয়েছে, সেগুলো আমি একই সাথে সেগুলো পূরণ করার চেষ্টা করছি। তো আমার জন্ম, বড় হয়ে ওঠা সবই কলকাতাতে, এবং অত্যন্ত সাধারণ যেরকম বাঙালি পরিবার, সেই মধ্যবিত্ত বাঙালি পরিবারেই আমার জন্ম। এবং যেরকম আমাদের আর পাঁচটা বাঙালি পরিবার যেরকম তাদের মেয়েদেরকে নাচ গান বা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা আবহাওয়ার মধ্যে যেরকম বাড়িয়ে তোলে, সেরকমই আমার বাবা মা সেই একই চেষ্টা করেছে। এবং ঠিক সেই রকম একটা একটা সুন্দর শৈশব আমি পেয়েছিলাম, যে শৈশবটা একটা বেশ রঙিন ছিল, যেখানে পড়াশোনার অতিরিক্ত চাপ ছিল না, যেখানে স্কুল থেকে ফিরে এসে আমরা বন্ধুরা মিলে, পাড়ার সব বন্ধুরা মিলে হই হই করে একটা সুন্দর স্বর্ণালী বিকেল কাটাতাম। তারপরে পড়াশোনা, বিভিন্ন পাড়ার অনুষ্ঠানগুলোতে, সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা সাংস্কৃতিক চর্চা করা, এই একটা সুন্দর পরিবেশ। আমার মানে ভগবানের আশীর্বাদ যে আমি সেই পরিবেশটা, একটা সুন্দর শৈশব পেয়েছিলাম। এবং আমি আমার বাবার খুব মানে আদরের কন্যা সন্তান ছিলাম। এবং আমার জীবনে আজ যতটুকু আমি হতে পেরেছি, আমার মনে হয় বাবার প্রচেষ্টা এবং আশীর্বাদেই এটা সম্ভব হয়েছে। এরকমই ছিল আমার ছোটবেলাটা। ছোটবেলা থেকেই আমি বেশ স্টুডিয়াস স্টুডেন্ট ছিলাম, পড়াশোনাটা মনোযোগ দিয়ে করতাম। তো সেটা আমার বাবা আমাকে আরো বেশি করে উৎসাহ দিতেন। এবং আমার মনে আছে যে সেই সময়ে মানে আজ থেকে আরো 20-30 বছর আগের এই সময়টায়, তখন তো এত মাধ্যমিকের স্টার বা এত কিছু হতো না এত বেশি বেশি হারে। তো আমি সেই সময় স্টার পেয়েছিলাম, এবং বলা হয় যে পাড়ার মধ্যে প্রথম স্টার পেয়েছিলাম। এবং সেই সময় যে উদ্দীপনাটা আমি সবার মধ্যে লিখেছিলাম, বিশেষত আমার বাড়ির লোকজনের মধ্যে, তারা ভীষণ খুশি হয়েছিল। যার জন্য বাবা, হ্যাঁ, তার জন্য বাবা মনে করলেন যে আমাকে আরেকটু ভালো স্কুলে পড়াতে হতো। আমরা ভালো স্কুলে পড়ালে হয়তো আরো একটু ভালো সুযোগ পেতাম। তো তারপরে আবার সে আরেকটু ভালো স্কুলে আমাকে যাদবপুর বিদ্যাপীঠে ভর্তি করিয়েছিলেন। সেইখানে গিয়ে মনে আছে, এবং আমি বিদ্যালয়ের যে ভূগোল শিক্ষিকা ছিলেন, তো তাকে দেখে এতটাই অনুপ্রাণিত ছিলাম, এত ভালো লাগতো তাকে, তার উপস্থিতি। এবং আমার মনে 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 হতো যে আমি যদি এরকম একটু ভূগোল শিক্ষিকা হতে পারতাম, বোধহয় তার থেকেই আমার এই অনুপ্রেরণা আসা, যে ভূগোলের প্রতি ভালোবাসা। তো তারপরে আমি যখন নতুন স্কুলে যাই, সেখানেও আমি আমার একদম মনের মতন একজন ভূগোল শিক্ষিকাকে আদর্শ হিসাবে পেয়েছিলাম। তো মনে আছে আমি বাড়িতে এসে বলেছিলাম যে আমাদের ওই ভূগোল শিক্ষিকা না পড়ান বাড়িতে, অনেকেই পড়তে যাচ্ছে, শুনলাম এরকম হচ্ছে। তো বাবা বললো, তোর ইচ্ছা হচ্ছে না পড়ার কথা ওনার কাছে? আনলাম, না না, ভূগোল আমি নিজে নিজেই একা পড়ে নিতে পারবো। তখন বলছে, না, একা একা পড়ার জন্য নয়, তো যদি ভালো রেজাল্ট করতে হয় তাহলে বোধহয় তুই একবার একটু চেষ্টা কর ওনার কাছে গিয়ে পড়ার। এবং আমি দেখলাম সে কথাটা একদম অক্ষরে অক্ষরে সত্যি হলো। আমি ওনার কাছে যখন পড়তে গেলাম, আলাদা করে আমি যে গাইডেন্সটা আমি ম্যামের কাছে পেয়েছিলাম, আমরা দিদি বলতাম, তো সত্যি সেটা আমাকে এইচএস এ খুব ভালো রেজাল্ট এনে দিয়েছিল। সেই সময় এইচএস এর
মানে ভূগোলে স্টার মার্কস আসাটা একটা বিশাল বড় ব্যাপার সাধারণত ছিল। ভূগোলকে খুব কঠিন সাবজেক্ট হিসেবেই ধরা হয়। কিন্তু আমার খুব পছন্দ ছিল বলে কখনো কঠিন মনে হয়নি। তো তারপরে মনে আছে যখন ভালো রেজাল্ট করে এইচএস এ পাশ করে যখন বেরোলাম, তখন বাবাই ছিল যে কিনা সমস্ত জায়গায় কলেজগুলোতে ফর্ম জোগাড় করা, ভালো কলেজে ফর্ম নিয়ে আসতে হবে। এবং মনে আছে সাউথ সিটি কলেজে তখন ফর্ম দেওয়ার জন্য মাঝরাত থেকে লাইন পড়তো। তো বাবা সেই মাঝরাতে 3টের সময় উঠে গিয়ে লাইন দিয়েছিল এবং আমাকে 8টা, 8:30 এরকম সময়, মানে সকালবেলায় ফোন করে বলছে তুই 8টা, 8:30 মধ্যে চলে আয়, লাইন কাছাকাছি চলে এসছে, ফর্ম তুলতে হবে। তো আমি পেয়েও গিয়েছিলাম, কিন্তু বাবার ইচ্ছে হয়েছিল যে আমাকে আরো ভালো একটা কলেজে পড়াবে। এবং যখন আমি লেডি ব্রেবন কলেজে চান্স পাই, বাবার মধ্যে আনন্দের একটা সীমানা ছিল না, কিন্তু আমার মধ্যে একটা ভয় ছিল। কারণ আমি খুব সাধারণ বেঙ্গলি মিডিয়াম থেকে, বাংলা মিডিয়াম থেকে পাশ করা মেয়ে, এবং লেডি ব্রেবনের মতন অত মানে উঁচু মানের কলেজে, যেখানে ইংলিশ ছাড়া আর কিছুই চলে না, সেইখানে গিয়ে আমি কি নিজেকে অ্যাডজাস্ট করতে পারবো? এটাও তাহলে একটা চ্যালেঞ্জ ছিল। চ্যালেঞ্জ ছিল প্রথম। এবং আমি তখন বাবাকে বলেছিলাম, না আমার সব বন্ধুরা এই কলেজে ভর্তি হচ্ছে, আমিও সেখানে হব। কলেজের পরিবেশ শুনেছি খুব উঁচু স্তরের, আমি সেখানে বোধহয় অ্যাডজাস্ট করতে পারবো না। আমার মনে আছে বাবা বলেছিল যে পারবো না বলে তো কিছু হয় না, তোমাকেও কিন্তু একটা নতুন জায়গায় গিয়ে তোমাকে মানিয়ে নেওয়াটা শিখতে হবে, এবং সেখানে যে তুমি এক্সপিরিয়েন্সটা পাবে সেটা নিয়ে কিন্তু তোমাকে আগে চলতে সাহায্য করবে। এবং বাবার উৎসাহতেই কিন্তু আমাকে ব্রেবন কলেজে ভর্তি হওয়া। তো বাবা একটা কথা বলেছিল, সেটা যে আমি না দেখেছি যারা ব্রেবন কলেজে পড়ে তারা না কখনো এমনি বসে থাকে না, কোথাও না কোথাও ঠিক চাকরি পেয়েছে। তাহলে বাবার তৈরি করার একটা ধারণা ছিল যে আমাকে যে তৈরি করতে হবে। তো সেই হিসেবে আমি ব্রেবনে পড়ি, এবং প্রথম একটা বছর সত্যি আমার অ্যাডজাস্ট করতে তখন মনে হচ্ছিল খুব কষ্ট হচ্ছে, মানে কোনো কিছুর সঙ্গে যেন আমি নিজেকে মানিয়ে নিতে পারছি না, বা সেই তালটা ধরতে পারছি না, খাওয়াতে পারছেন না। হ্যাঁ একদমই তাই। কিন্তু তারপরে সময় যেটা বলে, ধীরে ধীরে দেখলাম যে সত্যি অভিজ্ঞতা যত হতে থাকলো, কলেজের মধ্যে ঢুকে পড়াশোনা, বন্ধু বান্ধবের সাহায্য, এবং সর্বোপরি টিচারদের যারা ছিলেন, প্রফেসররা, তারাও দেখলাম ধীরে ধীরে আমাদেরকে খুব সুন্দরভাবে মানিয়ে নিলেন। এবং জীবনের মানে শ্রেষ্ঠ যে 3টে বছর কলেজে কাটানো, কলেজটা একটু অন্যরকম ছিল, বাকি কলেজের মতন ছিল না, মানে কলেজ কম বলা যায়, স্কুল বলা যায় বেশি, এতটাই কঠোর পড়াশোনাটাই বেশি, ফ্রি টাইম কম। এবং যারা জিওগ্রাফি অনার্স পড়ে তারা সকলেই জানে যে প্রচন্ড রকম খাটনি ছিল। কিন্তু তারপরেও দেখলাম যে আমরা যে কজন, খুব অল্প স্টুডেন্ট, আমরা 19 জন মাত্র ছিলাম অনার্স পিজিতে, তাও দেখলাম খুব সুন্দর আমরা সব মানিয়ে নিলাম। এবং আমার সব থেকে বড় মেমোরেবল ঘটনা কলেজে হলো, সেটা হচ্ছে আমরা এক্সকারশনে গেলাম। আমার বাবা খুব সাধারণ ব্যবসায়ী ছিলেন, কোনোদিনও আমাদেরকে দূরের কোথাও নিয়ে যাওয়াটা, সেটা হয়তো সেই সুযোগটা তখন কখনো হয়নি, কারণ সেই রকম ভাবে আর্থিক দিক থেকে হোক বা সময়ের দিক থেকে হোক, বাবা সেই মধ্যবিত্ত সংসারে সবসময় সম্ভব হয় না। হ্যাঁ, সম্ভব হয়নি, কারণ ব্যবসা বন্ধ করে যদি কোথাও চলে যাওয়া যায় ঘুরতে, গেলে তারই ব্যবসার ক্ষতি। তো সেই কারণে খুব একটা বাইরে দূরে যাওয়ার আমার সুযোগ হয়নি। আমার প্রথম সুযোগ আসলো হচ্ছে গিয়ে কলেজ থেকে এক্সকারশনে রাজস্থানে যাওয়া। সেই মুহূর্তে বুঝিনি, আজ থেকে প্রায় 2003 সালে এরকম সময় ঘটনা। তো সেই সময়ে 5,000 টাকা দিয়ে আমাদেরকে এক্সকারশনে যেতে মানে হয়েছিল, শেষ সময় দিতে হয়েছিল। তখন বুঝিনি, অনেক পরে বুঝতে পেরেছিলাম যে বাবা বোধহয় অনেক কষ্ট করে এই টাকাটা আমার জন্য জোগাড় করেছিল, কারণ 5,000 টাকার মূল্য তখন অনেক ছিল, নিশ্চয়ই অনেক মূল্য ছিল। এবং মানে বড় কলেজে পড়ানোর জন্য তাকেও যথেষ্ট কষ্ট করতে হয়েছে, কৃচ্ছ সাধন করতে হয়েছে, কিন্তু তিনি জানতে দেননি আপনাদের। না, একদমই নয়। কারণ আমি এটাও শুনেছি মায়ের কাছে যে ছোটবেলায় যে অনেক অভাব এসছে, যে অভাবটা আমরা তখন কিছুই বুঝিনি। মানে মা বলেছিল এমন হয়েছে যে চাল ছিল না, তবে চাল মানে নিয়ে আসলো, তারপরে রান্না হলো, তারপরে খেতে দেওয়া হলো, এরকমও মানে অবস্থা গেছে। কিন্তু আমি এবং আমার দাদা আছে উপরে, আমরা কেউ কোনোদিনও ছোটবেলায় সে অভাবটা বুঝতেই পারিনি, কারণ বাবা কোনোদিন তারা বুঝতে দেয়নি, কেউ বুঝতে দেয়নি। তো
তো এটা এখন মনে হয় যে নিশ্চয়ই অনেক কষ্ট করে আমাকে তখন পাঠিয়েছিলেন, আমার যাতে আমি এই জীবনে এগিয়ে যেতে এগিয়ে যেতে পারি, পারি, হ্যাঁ। সেই কারণে। তাহলে এটা অনেক বড় ছিল। তারপরে ধীরে ধীরে এখান থেকে আমি ভালো রেজাল্ট করে মাস্টার্স এ পড়লাম বালিগঞ্জ সায়েন্স কলেজ থেকে। সেখানে অনেক সুখকর স্মৃতি ছিল। এবং বালিগঞ্জ সায়েন্স কলেজে শেষে আমার একটা জীবনে আবার টার্নিং পয়েন্ট এলো। তাহলে প্রধানত আপনার বাবার অনুপ্রেরণাই আপনাকে শিক্ষিকা হওয়ার জন্য ইন্ধন জুগিয়েছিল। একদমই। আর তার পরবর্তী আহ, যখন আমি বালিগঞ্জ সায়েন্স কলেজে আমি যখন পড়ছি, তখন মোটামুটি আমার মাস্টার্স কমপ্লিট, পরীক্ষা বাকি। তো সেই মুহূর্তে এসএসসি থেকে নোটিফিকেশন বেরোয় পরীক্ষার জন্য। তো কথাবার্তায় তখন শুনলাম যে অনেকেই এসএসসি দেওয়ার জন্য, মানে আমাদের বন্ধু বান্ধবরা চেষ্টা করছে, তারা বলছে পরীক্ষায় বসবে। আমি বাড়িতে এসে বাবাকে বললাম যে অনেকে বলছে পরীক্ষায় বসবে। তো সেখানে বাবা বললো তুই বসবি না? আমি বললাম না, আমি তো বসবো না, আমার তো এই মুহূর্তে চাকরি কোনো ইচ্ছে নেই, আমি তো পড়ছি এখনো। আর যারা বসে তারা অনেক প্রিপারেশন নিয়ে বসে, আমার তো কোনো প্রিপারেশন নেই। তো বাবা বলে তোকে কি চাকরি পাওয়ার জন্য বসতে বলছি? আনলাম তাহলে। বলে চাকরি তো তোকে পরে বসতেই হবে, পরীক্ষাগুলোর জন্য তোকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম গুলো দিতে হবে। তো এই মুহূর্তে তুমি পরীক্ষাটায় বসো, বসে অন্তত এক্সপিরিয়েন্সটা নাও, যে এখানে কি ধরনের প্রশ্ন আসে, কিভাবে পরীক্ষাটা দিতে হয়। এই যে এক্সপিরিয়েন্সটা তোমার, সেটাই তো তোমাকে পরবর্তী সময় কাজে লাগাবে তোমার চাকরি পাওয়ার বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে। আমি প্রায় এক প্রকার মানে জোর জবরদস্তি এবং বাধ্য হয়ে আমি পরীক্ষার ফর্মটা তুলি, এবং ভীষণ ক্যাজুয়ালি তুলি, যে ঠিক আছে বলছে না হলে বকা দেবে, ঠিক আছে চাকরিটা মানে পরীক্ষাটায় বসি। এবং বসলাম এবং যথারীতি আমি রিটেন কোয়ালিফাইও করলাম। মানে আমি আমার কাছে সেটা একটা আনএক্সপেক্টেড ছিল। কিন্তু যতদূর আমার মনে হয় যে যেহেতু আমি পড়ার মধ্যে ছিলাম, ফলে আমার ওইখানে যে প্রশ্ন এসেছিল আমার কাছে সেটা খুব একটা কঠিন কিছু কঠিন মনে লাগেনি। হয়নি। হ্যাঁ, আমি পেরেছি এবং যেরকম নর্মাল যেরকম মনে হয় লিখেছি এবং তাতে পেয়েও গেছি, কোয়ালিফাই করেছি। এবং আমি ধরেছি যে এরপরে ইন্টারভিউ হয়, ইন্টারভিউতে তো নিশ্চয়ই কেটে যাবে, মানে তো আমি কিছুই জানি না। এবং মনে আছে সরস্বতী পুজোর পরের দিন আমার এসএসসি ইন্টারভিউ ছিল। এবং দিব্যি আমি সরস্বতী পুজোর আগে সারা দিন ঘুরে টুরে তারপরে যে দিদির কাছে পড়তাম তার বাড়ি কোচিং এ গিয়ে বসে আছি, খাচ্ছি খাচ্ছি। আর বাবার ফোন এলো, কি তুই বাড়ি ফিরবি না, কাল না তোর ইন্টারভিউ? ওখানে দিদি বলে তোর ইন্টারভিউ, তুই এখন বসে বসে এখানে গল্প করছিস? তো রীতিমতন তারা বকে জোকে আমায় পাঠিয়ে দিল। মনে আছে তারপরে গিয়ে সে বাবা সেই শাড়ি টাড়ি সব প্রেস ট্রেস করে রেডি করে একদম নিয়ে গেছিল। এবং যথারীতি নিজেও জানি না কি ইন্টারভিউ দিয়েছিলাম, সেই ইন্টারভিউ ক্র্যাক করে তখন একদিন হঠাৎ করে, আমি সায়েন্স কলেজেই ছিলাম, তো ফোন আসে যে আমার চাকরি হয়ে গেছে এবং সোনারপুরে। আমি বাঘাযতীনে থাকি। তো সোনারপুরটা আমার বাড়ি থেকে খুব দূরত্বে নয়, এবং অবশ্যই আমি এটা পাসে পরীক্ষা দিয়েছিলাম, কারণ এত জোর জবরদস্তি করছিল, তাহলে পাসের জন্য দিয়ে রাখি, অনার্স পিছি পরে ভাববো। তো প্রথম আমার বাড়িতে প্রথম আমি সরকারি চাকরি পেলাম, সেটা এবং একটা খুব তখন গিয়ে আনন্দের ব্যাপার। বুঝলাম যে আমি একটা বিশাল কাজ করে ফেলেছি। মানে সেটা নিজেও জানি না, এবং পড়তে পড়তে সরকারি চাকরি পেয়ে গেছি। মানে এটা আমার কাছে একটা মানে সাংঘাতিক মানে একটা বিশাল অ্যাচিভমেন্ট মনে হলো। এবং তার থেকে বরং আমার বাড়ির লোকেদের মনে হলো যে আমাদের বাড়ির মেয়ে পেয়েছে। তো যথারীতি তারপরে আমি আমার সোনারপুরে বিদ্যালয়ে আমি জয়েন করলাম। তখন আমার মাস্টার্স এর পরীক্ষাটা বাকি ছিল, মোটামুটি এমনি সব ক্লাস কমপ্লিট ছিল, কিন্তু পরীক্ষাটা দেওয়া বাকি ছিল। তো সেই সময় আমার মনটা সম্পূর্ণই পড়ে থাকতো বালিগঞ্জ সায়েন্স কলেজে, স্বভাবতই সব বন্ধুরা ওখানে রয়েছে। খুব ইয়ে করে একটা চাকরিতে জয়েন করলাম। এবং আগে মনে করতাম কি চাকরি মানে যারা যাচ্ছে খাতা দেখছে দেখছে, আবার মাস গেলে মাইনে পাচ্ছে, পড়াচ্ছে ক্লাসে, হয়ে যাচ্ছে। কিন্তু তার মধ্যে এত নিয়ম কারণ জটিলতা, এত ছোট বয়সে। বলে রাখি তখন আমার বয়স ছিল সবে 22 রানিং, 22 থেকে 23-এ পড়বো, ছোট বয়স, একদমই ছোট বয়স। এবং চাকরির কোনো নিয়ম কারণ বা কিছুই আমার জানা নেই যে চাকরির মধ্যে এত জটিলতা থাকতে পারে। তো যাই হোক আমি দিলাম। এবং যখন আমি স্কুলে গিয়েছিলাম, একটা কোয়েট স্কুল ছিল, মফস্বলের দিকে স্কুল ছিল, কিন্তু আমার যেহেতু তখন একদম ইয়াং এজ, প্রচুর এনার্জি। এবং তখন কিছুদিনের মধ্যেই আমার মনে হলো আমি আমার স্টুডেন্টদের সঙ্গে খুব
খুব ভালো রকম ভাবে আমার একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, এবং হ্যাঁ, সেখানে যে টিচার স্টুডেন্ট রিলেশনশিপটা, সেটা আমার খুব ভালো ভাবে তৈরি হয়েছে, এবং এখনো আমি বলতে পারি যে আমার সেই সব স্টুডেন্টদের সঙ্গে যোগাযোগ এখনো রয়েছে। তাদের অনেকের বিয়েতে আমি গিয়েছি, তাদের বাচ্চা হয়ে গেছে, সেখানেও তারা আমাকে জানিয়েছে, এবং সেটা একটা বিশাল বড় পাওনা। তো যাই হোক, বেশ ভালো রকম এনার্জেটিক ওয়েতে আমি তখন কাজকর্ম করতাম, এবং এতটাই ছিল এনার্জি যে যখন ছেলেরা খাতায় লিখতো, ছেলে মেয়েদের মানে কোয়েট স্কুল ছিল, ওরা যখন খাতায় লিখতো তখন ওদের প্রতিটা ভুল আমি খাতার মধ্যে কারেকশন করে করে লিখে দিতাম। বয়সটা যেহেতু অল্প ছিল, তখন অনেক এনার্জি ছিল, আমি করতে পারতাম। তো বেশ ভালোই আমার সেই সময়টা কাটছিল। তো এইভাবে স্কুল আর তার মধ্যে আমি মাস্টার্স কমপ্লিট করলাম, আমার স্কুল বাড়ি এই নিয়ে বেশ সুন্দর জীবনটা চলছিল। এবার বাবা মায়ের নেক্সট যেটা চিন্তা হয়, বিয়ের ভাবনা, সেটা তাদের মধ্যে আসতে শুরু করলো, তারা দেখতে শুরু করলো। তো আমাদের ভূগোলে আছে না, যেরকম ভূগোলের ভাষাতেই আমি বলি, যেরকম দিন রাত হয়, জোয়ার ভাটা আসে প্রকৃতিতে, বোধহয় মানুষের জীবনেও বোধহয় এরকম ভালো সময় খারাপ সময় কতগুলো পর্যায়ে বোধহয় যেতে হয়। আমার এই ভালো পর্যায়টা যেতে যেতে আহ হঠাৎ করে জীবনে যে একটা দুর্যোগ বিপর্যয় নেমে আসবে, আমরা হয়তো কেউ মানে সেটা ভাবিনি। শিক্ষকতা আপনার ভালোবাসার জায়গা ছিল, তাই ভালোবেসেই চাকরিটা করছিলেন এবং করতে খুব আনন্দও পাচ্ছিলেন। কিন্তু এখানে এমন কি ঘটলো যে আপনাকে থামতে হলো? যেরকম বললাম, দিনের পর রাত আসে, সেরকম আমার জীবনেও বোধহয় ভালো সময়ের পর একটা খারাপ সময়ের মধ্য দিয়ে আমাকে যেতে হয়েছে। ভালোই চলছিল সমস্ত কিছুই। তো আমরা পরিবারের সাথে পাহাড়ে বেড়াতে গেছিলাম, একটা জলপ্রপাতের কাছে। আমার অসাবধানতার জন্যই আমার একটুখানি পায়ে স্লিপ হয় এবং আমি পড়ে যাই। যখন পড়ে যাই সেই সময়কার যে ব্যথা সেটা তো ছিল, কিন্তু সেটাকে খুব একটা গুরুত্ব হিসাবে আমি ভাবিনি। সেই নিয়ে আমরা ট্রিপটা কমপ্লিট করে ফিরে আসি, স্কুল জয়েন করি, তখনও ব্যথাটা ছিল, মানে ব্যাকে আমার ব্যথা শুরু হয়। আচ্ছা। এবং সেটা নিয়ে আমি নর্মালি তখন সমস্ত কাজকর্ম যেটা করছিলাম, উপর নিচ ওঠা নামা বা যাতায়াত, হয়তো সেই করাটা আমার ঠিক হয়নি, আমার শরীরের পক্ষে ব্যথাটা ক্রমশ বাড়িয়ে দিয়েছিল। হুম হুম ডাক্তার দেখানো হচ্ছিল, ডাক্তার দেখিয়েছিলাম, ওষুধপত্র সবই চলছিল, কিন্তু দেখছিলাম যে কিছুতেই এই ব্যথাটা কমছে না, হুম বরং যত দিন যাচ্ছে সেটা একটা ক্রমশ বাড়তে মানে থাকতে থাকতে একটা অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে। হুম আমি ট্রেনে করে যেতাম, যে ট্রেনে করে আমি বসে যেতে পারছি না, কোনো জার্কিং সহ্য করতে পারছি না, স্কুলে গিয়ে বসে থাকা, সিঁড়ি ভাঙা, কোনো কিছু আমার পক্ষে তখন দেখছি যে সহজ হচ্ছে না, ভীষণ কষ্ট হচ্ছে, হাঁটা সোজা হয়ে হাঁটতে পর্যন্ত পারছিলাম না, এবং ব্যথাটা বাড়তে বাড়তে এমন হয়েছিল যে আমাকে একটা সময় বিছানায় শয্যা নিতে হয়েছিল, ও মানে আমি পুরোপুরি একদম বিছানায় পড়ে গেছিলাম। এতটাই কোমরে ব্যথা হতো যে আমি এপাশ থেকে ওপাশ হতে পারতাম না, রাতের পর রাত এমন মনে হচ্ছে যে আমি মানে মনে আছে যে আমি ঘুমোতে পারছি না, আমাকে চিৎকার করতে হচ্ছে। এবং বাবা মায়ের সেই চিন্তা, তাদের হুম হুম মুখের মধ্যে, তারা চেষ্টা করছে বিভিন্ন ডাক্তার দেখিয়ে, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি থেকে শুরু করে কোনো কিছুই তারা বাকি রাখেননি, কিন্তু তখন দেখছি দিনকে দিন মানে এই যা অবস্থাটা ক্ষতি হওয়ার খারাপ তখন হয়েছে। হয়ে গেছে। তো ক্ষতি হওয়ার মুখে তখন ডাক্তার দেখিয়ে দেখানো হলো যে স্লিপ ডিস্কে খুব মানে সাংঘাতিক ভাবে সেটা হয়েছে, হওয়ার ফলে আমাকে অপারেশনের পর্যায়ে যেতে হবে। তো কোনো উপায় না দেখে অপারেশন, মানে জীবনে প্রথম একটা ধাক্কা খেলাম যে অপারেশনে হতে হবে। অপারেশন হলো, হওয়ার পর বললো যে না, এটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। কিন্তু মানে পোস্ট মানে প্রি অপারেশনের আগে এক রকমের কষ্ট আমি ভোগ করেছি। আমি ভেবেছিলাম হয়তো অপারেশনের পর আমি হয়তো খুব শীঘ্রই হয়তো আগের ভাব মতন মানে পর্যায়ে পৌঁছতে পারবো, হ্যাঁ হ্যাঁ, কারণ আমার এই স্বাভাবিক সময়টা, জীবন হ্যাঁ, শুরু এবং করতে পারবে। সব থেকে বড় ছিল যে আমার স্কুল তখন আমাকে মানে আমার কোনো রেগুলারিটি ছিল না, আচ্ছা। তখন আমাকে স্কুলটাকে অফ করতে হয়েছিল, খাতা দেখা থেকে শুরু করে সবকিছু আমি বন্ধ করে দিয়েছিলাম, আমি পারতাম না, আমি মানে উঠে হ্যাঁ, যে বসে পড়বো আমার কোমরে সেই সেই শক্তি, শক্তিটা ছিল না। হ্যাঁ। এবং আমি খুব অবাক হয়ে মানে কান্নাকাটি করতাম যে কোথা থেকে কি হয়ে গেল। সবকিছুই তো ঠিক ছিল, বাবা মার একটা বিয়ের চেষ্টা দিচ্ছিল, করছিল, তারা সবই তো ঠিকঠাকই চলছিল, তাহলে আমার সঙ্গে এরকমটা ঘটলো কেন? কাঁদতাম, মাও কাঁদতো সাথে।
সেই যে দিনগুলো মানে একটা সত্যি একটা বিভীষিকার মতন। তারপরে অপারেশন হয়ে যাওয়ার পর দেখা দিল আর এক রকম বিপত্তি। সেই বিপত্তিটা হচ্ছে গিয়ে, আমি যখন অপারেশন হয়ে গেল, বললো সাকসেসফুল, ঠিকঠাক হয়ে গেছে, কোমরে ব্যথাটা মনে হচ্ছিল না, নেই, সত্যি নেই, কমেও গেল সেটা, মানে সেই ব্যথাটা নেই। কিন্তু সমস্যা দেখা গেল আমার পায়ে, যেহেতু এটা নার্ভের সঙ্গে রিলেটেড ছিল। আচ্ছা। আমি যখন পা ফেলছি, আমি দেখছি আমার পাটা পুরো অসাড়, আমি ফেলতে মানে কোনো ফিলিংস কোনো নেই আমার, সেন্সেশন না। নেই, এবং আচ্ছা আমি আচ্ছা। যখন পা যখন মেঝেতে ফেলছি, তখন দেখছি আমার ব্যালেন্স থাকছে না, আমি পড়ে যাচ্ছি, কারণ আমি পায়ের কোনো জোর পাচ্ছি না। কন্ট্রোলই নেই না, পাটার কোনো উপরে, কন্ট্রোল হ্যাঁ। নেই, কিছু নেই, ঝিনঝিন ঝিনঝিন হয়েছে। ডাক্তার বলছে এটা কদিন থাকবে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। হুম, কিন্তু ঠিক আর হচ্ছে না আচ্ছা। জিনিসটা। হুম, এবং তখন ডাক্তার বলছে আপনাকে ফিজিওথেরাপি করতে হবে, এই করতে হবে, এবং যা যা সম্ভব বাবা সে সময় মনে আছে যে সেটাই করতেন। ফিজিওথেরাপি করা, বাবার দোকান থেকে ফিরে এসে আবার পা মালিশ করে দেওয়া, আমাকে নিয়ে হাঁটা, কারণ আমি নিজে হাঁটতে পারতাম না। এবং এটা যে কত বড় একটা মানে, যে মানুষের সাথে হয়েছে তারাই হয়তো বুঝতে পারবে যে যখন কেউ সুস্থ স্বাভাবিক থাকে, সুস্থ স্বাভাবিক তার একটা অ্যাক্টিভ লাইফ, সেইখান থেকে যখন কেউ একদম বসে যাচ্ছে, সে যখন নড়াচড়া করতে পারছে না, নিজের ইচ্ছে মতন যাতায়াত করতে পারছে না, কাজ থেকে সম্পূর্ণ ডিট্যাচ হয়ে গেছে। যেহেতু আমি একদম পড়তে পড়তেই চাকরি পেয়েছি, আমি কোনোদিনও একদিনের জন্য বাড়িতে বসে থাকিনি। সেইখান থেকে আমাকে পুরোটাই গৃহবন্দী হয়ে বসে থাকা, সেইটা আমার একটা দুঃসহ জীবন ছিল। সেই জীবনে আমি আমার আমার প্রচুর বন্ধু বান্ধব ছিল, তাদের সঙ্গে যোগাযোগ রাখাটাও বন্ধ, কারণ আমি তখন ফিজিক্যালি যেরকম মানে শারীরিক দিক থেকে যেরকম আমি আহ একটা অক্ষমতার মধ্যে পৌঁছে গেছিলাম, আমার মানসিক দিক থেকে আমি বিপর্যস্ত হয়ে গেছিলাম। আমার বন্ধু বান্ধবের অনেকের বিয়ে চলছিল, তাদের সেইগুলো বা তাদের কারোর কোনো আমন্ত্রণে আমি কোথাও যাইনি, এবং তাদেরকে সবকিছু বলতেও পারতাম না, কারণ মানসিক ভাবে ভেতরে ভেতরে আমি ভীষণ ভাবেই কষ্টে যাচ্ছিল এই জীবন, যেটা আমি মানতে পারছিলাম না যে আমার সাথে কেন হলো এই ঘটনা, আমি তো কারোর ক্ষতি করিনি। এটা আমার বারবার মনে হতো। এবং তারপরে দেখতাম বাবা মার মধ্যে সেই উদ্বেগ, যে একটা এরকম উঠতি বয়সে একটা তরুণী, সে যদি এরকম বাড়িতে বসে থাকছে, সে কাজ করতে পারছে না, তাকে নিয়ে হাঁটাতে হচ্ছে, মানে সেটা যেমন বাবা মার কষ্ট, তার থেকেও বরং বেশি আমার কষ্ট হচ্ছে তারা যে কষ্টটা পাচ্ছে, তাদের সেটা একটা দুঃসহনীয় বিষয় ছিল আমার মধ্যে। তো সেই মধ্যে একটা খবর এলো, কারণ আমি 4বার এসএসসি দিয়েছিলাম, 4বারই আমি কোয়ালিফাই করেছি, এবং প্রথমবার আমি পাসে দিয়েছিলাম, তার পরের বার গুলো আমি অনার্সে দিয়েছিলাম। তো তার পরের বার ওই সময়গুলোতে আমি অনেক দূরে পেয়েছিলাম, একবার দক্ষিণ বারাসাত, একবার কাকদ্বীপ। তো আমার মা রাজি ছিলেন না বলে আমি ওগুলো জয়েন করি। চতুর্থবার যখন আমি দিলাম, এবং এমনই ভগবানের খেল যে চতুর্থবারই আমি আমার বাড়ির কাছে যাদবপুরে স্কুলে পেলাম, মানে পরীক্ষাটা দিলাম। কিন্তু তখন আবার কাউন্সেলিং ব্যাপারটা শুরু হয়েছিল, যে ক্যান্ডিডেটদের নিজের এসে স্কুলকে র্যাঙ্ক অনুযায়ী বাঁচতে হবে, এবং র্যাঙ্কও আমার প্রথম দিকে ছিল। কিন্তু ওই যখন কাউন্সিলিং এর ডেট, তখন আমি বিছানা সাজছি, আমি হাঁটাচলা করতে পারছি না। তখন আমার মনে বড় সংখ্যা হলো, তাহলে কি আমি চাকরিটা পাবো না? সেই সময় মনে আছে বাবা আমার হয়ে গেছিল কাউন্সিলিং এ, এবং সেখানে গিয়ে কাউন্সিলিং এ থেকে যাদবপুরে আমার যে বর্তমান স্কুল, সেই স্কুলটি চুজ করে আসে, এবং সেটা আমার হয়ে বাবা নিয়ে আসে, এবং বলে দেখ এত কষ্ট করে এত করলি, এবার বাড়ির কাছাকাছি চাকরি পেলি। কিন্তু সেটাও হলো যে এমন অবস্থায় আমি চাকরিটা পেলাম, যেটা আমি এতদিন ধরে চেষ্টা করছিলাম, যে অনার্স পিজিতে আমি একটা মানে, যেহেতু আমি মাস্টার্স কমপ্লিট করে নিয়েছি, অনার্স পিজিতে এবার আমি চাকরিটা করবো, পেলামও বটে এমন ভাবে চাকরিকে, সে সময় আমি নিজে গিয়ে যে চাকরিটা নিতে পারি। এবং আমি চাকরিতে জয়েনও করেছি অনেক পরে, কারণ আমি দেখছি যে যদি একটুখানি রিকভারি হয় তারপরে করব। কিন্তু দেখলাম যে না, আমার রিকভারিটা আসছে না, এবং আমি যদি এইভাবে বসে থাকি, মানসিক দিক থেকে যদি মানে বাড়িতেই বসে থাকি, মানসিক দিক থেকে আরো বিপর্যস্ত হয়ে পড়বো। এবং হ্যাঁ, এবং বাবা মাকে আমি এই অবস্থায় দেখতে পাচ্ছি না। আমি তখন বাবা বা বাড়ির লোকজন সাহায্য করলো, যে না তুই এবার চাকরিটা জয়েন কর, ধীরে ধীরে হাঁটা চলাটা শুরু কর, আমরা নিয়ে যাব প্রথম প্রথম। এবং মনে আছে সেই বাবার সাথে আমি নতুন চাকরিতে জয়েন করেও ছিলাম, তখন আমি লাঠি হাতে করে নিয়ে যাতায়াত করতাম,
প্রথম প্রথম দিকে মনে আছে আমার জন্য, যেহেতু বাঘাযতীন থেকে যাদবপুর কাছে, অটো ভাড়া করে দিয়ে আমাকে নিয়ে আসা দিয়ে আসা হতো, কারণ একা একা যাতায়াতের মতন সেই কনফিডেন্সটা আমার কাছে ছিল না, মানে আমি পারতামও না। এবং আমি সেইভাবেই শুরু করি। আমি জানি আমি একটা নতুন জায়গায় যখন এইভাবে ভাঙাচোরা অবস্থায় ঢুকছি, অনেক মানুষের অনেক প্রশ্ন থাকবে, এবং হ্যাঁ। বারবার ওই একই প্রশ্ন আমাকে সবাই করবে, কি হয়েছে, কেন হয়েছে, বা সহানুভূতির দিক থেকে আমাকে বারবার সবাই একটা সহানুভূতি দিতে চাইবে। আমি জানি আমাকে সবটুকু ফেস করতে হবে, হুম, বারংবার সবাইকে এক হুম। প্রশ্নের উত্তর দিতে হবে। বলতে হয় যে প্রায় পঙ্গুত্বের অবস্থা থেকে আমাকে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য একটা বিশাল বড় লড়াই করতে হয়েছে আমাকে। বহু প্রশ্নের, বহু মানুষের বহু প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে, কিন্তু আমি নিজে ঠিক করেছি যে এইভাবে যদি আমি বাড়িতে নিজেকে বন্দি করে রাখি, তাহলে আমি আর কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারবো না। আমাকে স্বাভাবিক জীবনে ফিরতে গেলে ওই প্রশ্নের সম্মুখীন হতেই হবে। এবং সেই প্রশ্নের জন্য আমি স্কুলে যাতায়াত শুরু করি, এবং বিভিন্ন লোক বিভিন্ন প্রশ্ন করে, তাদের আমি মুখোমুখি হই, সম্মুখীন হই। এবং আমি ধীরে ধীরে সেই প্রশ্নের সম্মুখীন হওয়ার সাথে সাথে আমি নিজের মধ্যে একটা কনফিডেন্সটা, যেটা আমার ভেতরে যে একটা আত্মবিশ্বাস, সেটাকে আস্তে আস্তে বাড়াতে চেষ্টা করি। এবং এই সময় কি আপনার ছাত্রছাত্রীরা আপনাকে কোনোভাবে সমর্থন করেছে? আমি এই বিষয়টাই বলতে চাইছিলাম যে আমি বহুদিন ধরে, আমি যেহেতু শিক্ষকতাটা ভালোবাসি করতে, এবং আমি ছাত্রছাত্রীদের সান্নিধ্যে থাকতেও ভালোবাসতাম, এবং এই প্রায় 1 বছর ধরে আমার একটা দীর্ঘ লড়াই চলেছে আমার শারীরিক সমস্যার সঙ্গে। সেই লড়াইয়ে আমি জানি আমি আমি বহু বিচ্ছিন্ন হয়ে গেছিলাম আমার প্রিয় ছাত্রছাত্রীদের থেকে। এবং যখন আমি নতুন স্কুলে ফিরলাম, আমার মনে একটা সংশয় ছিল যে এখানকার ছাত্রদের স্কুল তারা কিভাবে নেবে, যে নতুন ম্যাডাম আসছেন এবং তিনি প্রথমেই এত অসুস্থ। কিন্তু অবাক করে দেওয়ার বিষয়, সেটা কিভাবে সম্ভব হয়েছে জানি না, কয়েকদিন যখন ক্লাস নিয়েছি, নিয়ে দেখেছি যে এই ছেলেরাই কিন্তু আমাকে আমার আবার নতুন করে শুরু করার অনুপ্রেরণা দিয়েছে। তারাই হচ্ছে আমার আসল শক্তি। আমি সব সময় এখনো বলি, এখনো এই মুহূর্তেও বলতে পারি, আমার ছেলেরা, আমার যে স্টুডেন্টরা ছিল, ছেলে ছিল, আগে স্কুলে মেয়েরা ছিল, এরাই হচ্ছে আমার লড়াইয়ের মূল শক্তি। আমি যখন আমার কাজে ফিরে এলাম, এবং কাজে ফিরে আসাটা হচ্ছে কি আমার কাছে একটা বিশাল বড় মানে আত্মবিশ্বাসের জায়গাটা ফিরে পাওয়া, কারণ যে কাজটা থেকে আমি এতদিন বঞ্চিত ছিলাম শারীরিক অসুস্থতার জন্য। তো আমি যখন ফিরে এলাম, আমার আত্মবিশ্বাস, আমি যখন কাজটা শুরু করলাম পড়ানো, আমি যখন ছাত্রদের মাঝে যখন ঢুকলাম, আমি দেখলাম আমার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস আমার ধীরে ধীরে ফিরে আসছে, এবং আমার ভেতর থেকে কেউ বলছে যে তোমাকে খুব দ্রুত সুস্থ হতে হবে, তাড়াতাড়ি তুমি ফিরে যাও তোমার অ্যাক্টিভ লাইফের মধ্যে। এবং আমি কিন্তু তখনই, কয়েকদিন পরেই আমার মনে হলো আমি এবার একা একা যাতায়াত করবো। আমি বাবাকে বললাম আমি আর কিছুতে যাতায়াত করবো না, আমাকে ছেড়ে দাও। প্রথমে প্রথমে ফেরাটা মনে আছে যে বিকেল বেলা ফেরাটা তো তারা থাকে না, আমি একা একা ফিরবো। ধীরে ধীরে। তারপরে আমি একা একা হাঁটা চলা শুরু করলাম, রাস্তায় দেখলাম যে হ্যাঁ, প্রথম প্রথম মনে হচ্ছিল পারবো না, কিন্তু তারপর দেখলাম কনফিডেন্সটা ফিরে আসছে। তারপরে ধীরে ধীরে আমি যাতায়াত সবটুকুই আমি নিজে শুরু করলাম। এবং যত দিন গেল, আমি দেখলাম যত পড়াশোনার মাঝে, ওদের কাজের মাঝে, মানে ছাত্রদের সাথে যত আমি মিশছি, এবং তারা যেইভাবে আমাকে হেল্প করেছে, তারা জানতো আমার কোথায় সুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে, তারা কোনোভাবেই কোনো রকম ভাবে আমাকে যে আহ মানে একটা একটা ঋণাত্মক কিছু যে ফিডব্যাক দেবে দেয়নি, বরং তার থেকে অনেক বেশি পজিটিভ ফিডব্যাক তারা আমাকে তাদের দিয়েছে। উৎসাহেই তাদের আপনার আরো উৎসাহে, উৎসাহ হ্যাঁ, আমাকে বাড়লো মনে এই হলো কাজে। আমাকে ঠিক হতে হবে, কারণ আমি যদি আবার ঠিক হতে পারি, তাহলে ওদের সাথে আমি আরো ভালোভাবে কাজ করবো। ওদের যেটা আমাকে প্রয়োজন, একজন শিক্ষিকা হিসেবে যেটা আমার প্রয়োজন ওদেরকে দেওয়া, সেটাও আমি সঠিকভাবে দিতে পারবো। এবং ঠিক সেইভাবেই আমি ধীরে ধীরে আমার মানসিক দিকটা আমার নিজেকেই কিন্তু ঠিক করতে হয়েছে। আমি নিজেই কিন্তু সেইভাবে মানসিক পর্যায়ে লড়াই করে আমি কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু আবার আমার চলার শক্তিটা ফিরে পাই। তো তারপরে ধীরে ধীরে যখন আমি আমার স্বাভাবিক পর্যায়ে দেখলাম, ঠাকুরের আশীর্বাদে ফিরে আসতে শুরু করলাম। তো এবার বাড়ি থেকে যথারীতি শুরু হলো যে এবার তো অনেকদিন হয়েছে, বয়স হয়ে যাচ্ছে, এবার তো বিবাহের জন্য দেখা উচিত। তো সেই অনুযায়ী বিয়ের সম্পর্ক মানে সব ঠিক হলো, বিয়েও হলো। এবং যেটা হলো গিয়ে যে আমি এত কষ্ট করে বাড়ির কাছাকাছি চাকরি জোগাড় করলাম, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর আর কাছাকাছি থাকতে পারলাম না, সেই দূরে, অনেকটা দূরেই চলে যেতে হলো। আমার এয়ারপোর্টের কাছে বিয়ে হয়েছে।
তো তারপরে একটা নতুন জীবন আমার শুরু হলো, একটা নতুন জায়গা, নতুন পরিবেশ, নতুন লোকজন। প্রথম প্রথম অ্যাডজাস্টমেন্টের সমস্যা, তার থেকেও বড় সমস্যা, আমি কোনোদিনও এত দূর জার্নি করিনি কখনো। তো এবার আমার জার্নিটা প্রচুর বেড়ে গেল। এবার বাড়ি সামলানো, সংসার সামলে আবার জার্নি করে স্কুলে যাতায়াত করা, তো এর মধ্যে আমি খুব ব্যস্ত ছিলাম। তো স্বাভাবিক নিয়ম অনুযায়ী আমি মা হলাম, কন্যা সন্তানের মা হলাম। সেটা আমার কাছে একটা পরম পাওয়া। তো সেই সময়টাতে আমার আবার একটুখানি আর একটা, মানে আবার যেরকম খারাপ সময় কেটে আমার একটা ভালো সময়, আমি আমার বিয়ের মধ্য দিয়ে যখন নতুন জীবন শুরু করলাম, করার পর আবার একটুখানি আস্তে আস্তে আমার জীবনে আরো একটু মানসিক সমস্যা শুরু হলো। সেটা হলো আমার মেয়ের মাত্র 4 মাস বয়স, সেই সময় আমার হাজবেন্ডের ট্রান্সফার হয়ে গেল বাংলাদেশে, বাইরে, মানে ও যেহেতু সেন্ট্রালে চাকরি করে। তো যখন বিয়ে হয়েছিল তখন জানতাম যে কলকাতাতেই থাকবে এরকম। তো সেটা এখন চাকরির প্রয়োজনে বাংলাদেশে যেতে হবে, এবং মেয়ের মাত্র 4 মাস বয়স। তখন আমি পুরো মনে হলো যে অকুল পাথারে পড়লাম, যে অত ছোট বাচ্চাকে নিয়ে আমি কি করে সামলাবো, আমার স্কুল কদিন পর স্কুল শুরু হয়ে যাবে, এই হয়ে যাবে। তো সেই মুহূর্তে আমার মনে আছে আমার শাশুড়ি মা এবং আমার বাবা ছিলেন, তো তারা বলে আমরা আছি, আমরা ঠিক ম্যানেজ করে নেবো। সেটাও ভাবলাম যে ঠিক আছে। তো প্রথম প্রথম আমার সত্যি খুব অসুবিধা হতো, কারণ অত ছোট বাচ্চাকে নিয়ে যখন আমি থাকতাম, রাত বিরেতে কিছু সমস্যা হলে বুঝে উঠতে পারতাম না, কারণ কারোর সাথে আমি শেয়ার করার মতন সেই জায়গাটা ছিল না। একজন হাজবেন্ড পাশে থাকলে মানে যে রকম ভাবে একটা সাপোর্ট পায়, একটা মানসিক ভীষণভাবে প্রয়োজন হয়। হ্যাঁ, মানে কোনো অসুবিধা হলে যাকে আমি সবার আগে বলতে পারবো, মানে বিয়ের পর সে তো হাজবেন্ড থাকে, তো সেই জায়গাটা আমি তখন আর পাচ্ছিলাম না। ফলে স্বাভাবিকভাবে একটা ডিপ্রেশন তৈরি হচ্ছিল নিজের মধ্যে। তো বাবা যতদিন ছিল তাও একরকম চলতো, কারণ বাবার কাছে নিয়ে গিয়ে থাকতাম, কারণ স্কুলটা কাছে হতো বলে। অনেকটা সময় বাবা, আমার মনে আছে বাবা আমার মেয়েকে খুব দেখেও ছিল, বাবা মার কাছে থাকতাম। কিন্তু আমার মেয়ের 1 বছর হওয়ার সাথে সাথে আমার বাবাও চলে যায়, এবং জীবনে বোধহয় ওই প্রথমবার আমি তখন বুঝলাম যে আমার মাথার উপর থেকে ছায়া, আমার যে বট গাছের ছায়াটা ছিল সেটা সরে গেল। আমি তখন সম্পূর্ণ ওই মুহূর্তে বুঝলাম যে আমি এবার বড় হয়ে গেছি। এতদিন অব্দিও বোধহয় আমি বুঝিনি, কারণ আমার যতটা যা অসুবিধা ছিল আমি জানতাম আমার মাথার উপরে প্রতিটা পদক্ষেপে ওরা আছে। হ্যাঁ, ওরা আমাকে সাহায্য করে নিয়ে গেছে, ওরা আমাকে অনেকটা এগিয়ে নিয়েছে, আমার সবকিছু থেকে তারা উদ্ধার করেছে। এইবার যাই হবে আমাকে যেন নিজেকেই সেই লড়াইটা করতে হবে। এবং বলে না যে বয়সের থেকে মানুষ অভিজ্ঞতাকে ধীরে ধীরে, মানে মানে বয়সের থেকে পরিস্থিতি মানুষকে অনেকটা অভিজ্ঞ করে তোলে, অনেক কিছু নতুন কিছু। আমি যেন এবার বুঝতে পারলাম ব্যাংকের কাজকর্ম করা, এই করা, সেগুলো যেন বাবা চলে যাওয়ার পর থেকে শুরু হলো আমার মধ্যে ওই লড়াইগুলো, যে জীবনটাকে দেখা, বাস্তব জীবনটাকে যে দেখা, সেই বাইরের জীবনটাকে আমি দেখতে শুরু করলাম। তার আগে অব্দি বাবাই বোধহয় সবকিছু দেখতো, আমার হাজবেন্ডও কখনো ইয়ে কখনো মাথা ব্যথা জিনিস কোন রকম ভাবতে হয়নি, তাকেও ভাবতে হয়নি, সেও কখনো বিষয়ে ঢোকেনি। এবার আমার চলাটা প্রায় একা শুরু হলো। এবার আমার মেয়েকে নিয়ে আমি প্রায় দিন আমার শ্বশুর বাড়ি থেকে যখন যাতায়াত করতাম, অত ছোট বাচ্চাকে রেখে আমার ওই যে স্কুল যাওয়া আসা, একটা বিশাল পেস গেছে, যে সময়টা আমাকে মানে একদম প্রায় সিঙ্গেল মাদারের মতন আমাকে আমার শাশুড়ির খেয়ালও রাখতে হতো, মানে তিনিও তো বয়স হয়ে গেছিলেন, মানে বয়স্ক, এবং তার সাথে বাচ্চা, এই নিয়ে আমার একটা জীবন চলছিল, এবং টানা এইভাবেই চলছিল। স্কুল, সন্তান এবং বাড়ি এই সামলেই কিন্তু আমি চলছিলাম। আমার মনে আছে আমার মেয়ে, মানে আমার হাজবেন্ড হয়তো পারতেন না, কারণ চাকরির জন্য আমি তাকে মানে কোনোভাবেই আমি তাকে দোষ দেবো না, সেও আমাদের জন্যই কাজ করছেন। এবং মনে আছে মেয়ের স্কুলের ইন্টারভিউ থেকে শুরু করা, খোঁজ খবর নেওয়া, পুরো নার্সারি স্কুলটা একা আমি দিয়ে আসা নিয়ে আসা গুলোকে করে, তারপরে স্কুল করা মানে একটা সাংঘাতিক চাপের মধ্যে দিয়ে গেছে। যখনই কিছু দরকার হয়েছে স্কুল থেকে ফিরে আবার বাইরে গিয়ে সেগুলো জোগাড় করা, মানে হাজবেন্ড থাকলে তো বলতে পারতাম এটা নিয়ে এসো, ওটা করো, ওই জন্য সেই সাপোর্ট সিস্টেম গুলো তখন, মানে যেটা মেইন সাপোর্ট সিস্টেম, অবশ্যই ছিলেন আমার শাশুড়ি বাড়ির লোকজন, তারা হেল্প করেছেন ভীষণ ভাবে, তা না হলে হয়তো সেটুকুও পারতাম না একা একা এত দূর জার্নি করে। তো আমার একটা বেশ প্রায় সিঙ্গেল মাদারের মতো বেশ অনেকটা, মানে অনেকটা লড়াই করেই আমার মেয়েকে বড় করতে হয়েছে। তো এরপরে আস্তে আস্তে পরিবর্তন আসে, যখন আসে কোভিড টাইমটা শুরু হয়। সেই সময়টা এই জার্নিটা, যেটাতে আমি একদম যান্ত্রিক ভাবে স্কুল, মেয়ে, তার স্কুল এবং আমার সংসার এর মধ্যে যে আটকে ছিল,
এরপর সেই জায়গাটাতে পরিবর্তন আনে হচ্ছে এই কোভিড 2020, পিরিয়ডটা। 2021 এক ভয়ঙ্কর সময় আমাদের সবার জীবনেই এক বিরাট দুর্যোগ নেমে এসেছিল, তার নাম কোভিড। চারিপাশে মৃত্যু সংবাদ, প্রচুর মানুষ ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন ফেস করেছে। এই সময় আপনার উপলব্ধি আমরা জানতে চাই। ফ্যাশনের দিকে গেলেন, সেটা কিরকম? সেটা একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার, কারণ আমি যে পেশার সঙ্গে যুক্ত শিক্ষকতা, তার সঙ্গে ফ্যাশন সেই অর্থের ভাবে যায় না, একদম দূর দূরান্ত দুটো অপোজিট পোলের বিষয়, সাউথ পোল নর্থ পোলের মতন। তো আমার একটা মানে সুপ্ত ভালো লাগা সকলের জীবনেই থাকে, যখন ছবি টবি আমরা দেখি, ম্যাগাজিন টাগাজিন এত সুন্দর সুন্দর করে সেজে থাকে। তো সেই জায়গাটাতে কখনো নিজেকে এইভাবে প্রেজেন্ট করবো ভাবিও নি। সেরকম ভাবে হয়তো হয়তো ভেতরে আহ একটা ভেতরে হয়তো চাপা ইচ্ছের মতন থাকতে পারে, কিন্তু সেটাকে যে আমরা এক্সিকিউট করবো সেরকম তো ভাবি না। তো কোভিড আমাকে সেই সুযোগটা এনে দিল, এই আত্মচিন্তন, আত্মবিশ্লেষণের জায়গাটা থেকে সেটা উঠে আসে। সেখান থেকে এলো যে আমি যখন এতটা সময় পাচ্ছি, কারণ আমার লাইফটা এতদিন ছিল যেতটুকু পেরেছি মানে প্রচন্ড রকম ভাবে ফাস্ট, সবসময় কাজের মধ্যে ব্যস্ত, জার্নি, যাতায়াত, স্কুল কলেজ, বাচ্চা এসব নিয়ে ভর্তি। কোভিড এর সময় আমি অনেকটা টাইম পিরিয়ড পেলাম নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করার, নিজের ভালো লাগা মন্দ লাগা বিষয়গুলোকে মানে আত্মচর্চা করার অনেক জায়গাটা আমি পেলাম। তখন মনে হলো একটু চেষ্টা করি না, তো যাই হোক, তখন এক পরিচিতির মাধ্যমে আমি ভাবলাম মডেলিং এর একটু সুযোগটা নিই। যখন এলো আমাকে যে ক্যামেরা ফেস করতে, আচ্ছা ঠিক আছে তুমি করো, তখন আমার প্রথম চিন্তা এলো যে আমি যে মডেলিং এর কাজটা করব ভাবছি, সেটা কি আমার আমার ইমেজের সঙ্গে যাবে? বড় প্রশ্ন ছিল এটা। যেহেতু আমি একজন শিক্ষিকা স্কুলের, আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে রয়েছি, সেখানে আমার প্রচুর স্টুডেন্ট, আমার টিচাররা, তারা কলিগরা রয়েছেন, তারা সবাই কিভাবে নেবেন, এটা একটা বড় জায়গা ছিল। এবং প্রথমে এটা ভাবলামও বটে, তারপর ভাবলাম যে আমি এমন কিছু কাজ করছি না যেটা খুব সমাজের চোখে খুব একটা কুরুচিকর হবে, যে আমি নিজেকে কুরুচিকর ভাবে তো প্রেজেন্ট করছি না। এটা একটা খুব পাঁচটা কাজের মতনই একটা কাজ, ভালো লাগার কাজ, সেখানে যদি ভালোভাবে করা যায় তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো যাই হোক, আমি শুরু করলাম, এবং শুরু করার প্রথম দিকে আমার মনে আছে, আমার যখন স্টুডেন্টরা যখন একটু একটু জানতে পারলো, যাদেরকে নিয়ে আমি সব থেকে বেশি ভয় পেয়েছিলাম যে আমার স্টুডেন্টরা সেটাকে কিভাবে নেবে, তারা কিরকম ভাবে রিয়াক্ট করবে, যে টিচারকে তারা এইভাবে দেখছে, সেই জায়গাটা থেকে কিন্তু আমি মানে ম্যাক্সিমাম সাপোর্টটা পেলাম। এবং যখন আমি কোনো রকম ভাবে, যখন আমার মডেলিং এর কোনো কাজকে যখন আমি মিডিয়াতে পোস্ট করছি, সব থেকে বেশি প্রশংসা বা সব থেকে বেশি মানে ভালো লাগা, ভালোবাসা দেওয়াটা আমার স্টুডেন্টরাই দিয়েছে, এবং তারা আমাকে যে পরিমাণে এনকারেজ করেছে, যেভাবে হ্যাঁ ম্যাডাম খুব ভালো হচ্ছে, আপনি এগিয়ে যান, বা যদি কোনো প্রজেক্টে আপনি নেক্সট কি কাজ করছেন, কতদিন কাজ দেখতে পাচ্ছি না, এই যে উৎসাহ প্রদানটা প্রতিটা মুহূর্তে আমি আমার বাচ্চাদের থেকে পেয়েছি, এবং সেই যে ওদের থেকে পাওয়ার যে উৎসাহটা, সেটাই আমাকে আরো নতুন করে তখন ভাবলাম যে না, আমি তাহলে কাজগুলো করতে পারি আমার পড়ানোর সাথে সাথে। কারণ সেই সময় কোভিড টাইম পিরিয়ডটার মধ্যে আমাদের একটুখানি, যেহেতু বিদ্যালয় রেগুলার বেসিসে খোলা ছিল না, আমি বেশ সময়ও পেতাম, সেই সময়টা আমি খুব ভালোভাবে নিজের যে আমার একটা ইচ্ছে ছিল, আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাটা আমি যদি বাস্তবায়িত করার চেষ্টা না করতাম, তাহলে একটা অপূর্ণ ইচ্ছে নিয়ে আমাকে চলে যেতে হতো। কিন্তু সেই জায়গাটা আমি একবার ভাবলাম যে একবার হলেও আমাকে চেষ্টা করা উচিত, এবং আমি সেই চেষ্টাটা করলাম, এবং দেখলাম যে আমি সাকসেসফুলি আমি সেটাকে নিয়েও যেতে পারলাম, এবং আমার স্টুডেন্টরা সেটাকে যথেষ্ট ভাবে আমাকে সাপোর্ট করেছে, অ্যাপ্রিসিয়েট করেছে। শুধু স্টুডেন্ট বললে ভুল হবে, আমার বাড়ির লোকজন, আমার শাশুড়ি, কারণ আমাকে অনেক সময় বাইরে কাজের জন্য এনগেজ হতে হতো, বাচ্চা ছোট, এবং সেই যে আমার শাশুড়ি, তিনিও বলছেন ঠিক আছে তুমি কাজে যাচ্ছ যখন যাও, তিনি সামলে রাখবেন ততক্ষণ। আমার মাকে আমার বরাবর আমার মনে হতো ভীষণ কনজারভেটিভ, ছোটবেলা থেকে যেরকম পরিবেশে আমরা বড় হয়েছিলাম, একটা কনজারভেটিভ পরিবেশে, বাবার সাথে আমার যতটা বেশি মানে মানে ভাবের আদান প্রদান হতো, মা
দেখতেও মনে হতো বড্ড স্ট্রিক্ট, কিন্তু পরে গিয়ে আমি দেখলাম যে আমার মায়ের মধ্যেও মানে সেও প্রশংসা করছে, এবং আমি ভাবতাম মা একটু কনজারভেটিভ, সেও দেখলাম আধুনিক চিন্তাধারায় বিশ্বাসী। সেও যখন এই মুহূর্তে বাবা চলে যাওয়ার পর, হ্যাঁ খুব ভালোই তো, মানে আমি যখন সকলের কাছ থেকে সবার কাছ থেকেই আপনি হ্যাঁ প্রোৎসাহনটা পেয়েছেন। পেলাম, আমি উৎসাহ পেলাম। আমার হাজবেন্ড তিনিও না করতেন না, তিনিও বলতেন ঠিক আছে তোমার যেটা ভালো লাগে, যেহেতু ও সময় দিতে পারতো না, বলছে তুমি যেভাবে সময়টা দিয়ে নিজেকে ভালো রাখতে পারো তুমি করতে পারো সেটা, এবং আমি সেটুকু করার চেষ্টা করেছি। তো করতে করতে আমার আরো একটা জিনিস, যেহেতু আমি আহ সেটা বলাটা ওইভাবে ঠিক না, যে যেহেতু আমি আমার সাধ্য মতন কখনো কখনো সামাজিক ভাবে কিছু চেষ্টা করতাম লোকের পাশে দাঁড়ানোর, তো সেই মুহূর্তে আমি আমার এক বন্ধুর মাধ্যমে, মানে মডেলিং এ পরিচিত কাজ করতে গিয়ে, তো তার মধ্য দিয়ে সে বিভিন্ন এনজিওর সাথে যুক্ত রয়েছে, তার মধ্য দিয়ে তার সাহায্যে আমি বিভিন্ন সোশ্যাল কাজগুলোর সাথেও যুক্ত হয়ে পড়ি। এবং সে যখন আমাকে অফার দেয় এই কাজগুলো করার জন্য, আমি সেটা একদম সোৎসাহে, এবং দেখলাম যে এটাও তো একটা নতুন জিনিস শেখা। কারণ আমাকে বাবা সবসময় বলতো যে আগের থেকে না করে পিছিয়ে আসাটা ঠিক নয়, যে কোনো কাজে আগে করাটা উচিত, কারণ এক্সপেরিয়েন্সটা খুব দরকার, সেটা কোনো না কোনো জায়গায় কোনো না কোনো ভাবে কাজে ঠিক লেগে যায়। তো সেইখানে আমি গেলাম, এবং দুর্বার মহিলা সমিতি আপনারা জানেন সবাই, তারা বিভিন্ন রেড লাইট এরিয়াতে যে সমস্ত মহিলা এবং শিশুরা তারা থাকে তাদের পাশে দাঁড়ায়, এবং তাদের ওই সমিতির কাজের সঙ্গে একটা খুব ছোট্ট কাজে তাদের সাথে আমরা অংশগ্রহণ করতে পেরেছি। সেখানে গিয়ে আমি ওই ওখানকার মহিলা এবং ওখানকার ওদের বাচ্চাদের অবস্থাটা নিজের চোখে অনুধাবন করার সেই সুযোগটা আমার এসছে, এবং তখন আমার মনে হয়েছিল যে অবশ্যই আমাদের মতন মানুষদের যাদের ভগবান একটু হলেও সুযোগ করে দিয়েছে, আমাদেরকে অবশ্যই তাদের পাশে দাঁড়ানোটা দরকার, যেভাবেই হোক, যেটুকু সম্ভব তোমার যতটুকু আছে তুমি ততটুকু দিয়ে তোমার সেখান থেকে মিনিমাম একটা ক্ষুদ্র অংশ দিয়ে তোমার ওদের পাশে থাকা দরকার। আমার এই প্রসঙ্গে মনে পড়ে যায় মা শারদার একটা কথা। মা বলেছিলেন যে তোমাকে দরকার নেই যে 100টি সন্তানকে তোমাকে খাওয়াতে হবে, তোমার যদি সন্তান তুমি একজনের পাশে দাঁড়াও তাতেই হবে। সেইটা থেকে মনে হলো যে এখানে আমরা ওদের যেরকম আমি সেই সুযোগটা আমি পেয়েছি, এবং ভবিষ্যতেও আমি যখনই সেই সুযোগগুলো পাবো আমি অবশ্যই তাদের সাথে থাকবো। আমার একটা ভালো লাগার জায়গা তৈরি হয়েছে। আমি বিভিন্ন পরিবেশ সংরক্ষণে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত রয়েছি, সেখানে থেকেও আমি বৃদ্ধাশ্রমে গিয়েছি, সেখানকার যে বয়স্ক বাবা মা যারা রয়েছেন তাদের সাহায্য যখন পেয়েছি, তখন আমি সত্যি মনে হয়েছে যে আমরা মানে আমাদের কত দরকার রয়েছে, প্রয়োজন আছে সমাজের কাছে। তুমি যখন এখনো সক্ষম রয়েছো, এবং আমি সবসময় মনে করি যেহেতু আমি একটা বিশাল বড় ব্যাড পেজ, একটা খুব খারাপ সময়ের মধ্য দিয়ে গেছি, আমার ওই দিনগুলোর কথা মনে করে ভাবি যে ওই খারাপ সময়গুলো যেন আর মানুষ ওইভাবে যেন ফেস না করে। আমি যখন আবার খারাপ সময় যখন রিকভার করে যখন আবার স্বাভাবিক জীবনে এসেছি, তাহলে আমার যতটুকু ভগবান যখন সুযোগ দিয়েছে আমাকে, আমারও কারো না কারো পাশে থাকাটা খুবই দরকার। এবং আমি আমার সাধ্য মতন সেই চেষ্টাগুলোই করি। এখনো বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম অর্গানাইজেশন আছে, আপনারা তো জানেন, হেল্প গুরু, মিলাপ, আরো বিভিন্ন যে হেল্প গুরু বোধহয় আছে, ডোনেট কার্ড, ওই যে জায়গাগুলোতে রয়েছে, আমি এখনো যখনই কোনো অ্যাডভার্টাইজমেন্ট আসে আমি আমার সাধ্য মতন সেখানে পাশে থাকার চেষ্টা করি, এবং আগামী দিনেও করবো। এবং আমারও আবেদন এটাই থাকবে, যারা আপনারা সকলে যতটুকু যেভাবে পারবেন সক্ষম, আপনার প্রত্যেকেই কিছু না কিছু ভাবে পাশে থাকাটা ওদেরকে খুব দরকার। কারণ আপনাকে যখন দিচ্ছে ভগবান, তার মানে, এবং কাউকে যখন দিচ্ছে না, তার মানে ভগবান চাইছেন যে আপনি তাদের পাশে যেন থাকেন। এই উপলব্ধিটা না তখনই সম্ভব যখন আপনি খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাবেন, তখনই এই জিনিস চিন্তা ভাবনা গুলো আসবে যে বাজে সময়গুলো যখন মানুষের মধ্যে আসে তখন কতটা ভয়ানক, এবং আমরা কত সমর্থন পাই আমাদের পাশের লোকের কাছ থেকে, সেই সমর্থনটুকু যদি আমরা কাউকে যোগাতে পারি তাদের জীবনে, ভীষণ ভীষণ মানে আমি শুধু বলছি না যে আজকাল মানুষ আর্থিক ভাবে তার পাশে এসে দাঁড়াও, সেটা থেকেও মানসিক ভাবে পাশে দাঁড়ানোটা এখন এই পর্যায়ে যে হারে আমাদের মধ্যে মানসিক ভাবে একটা প্রত্যেকের মধ্যে আমাদের যেরকম একটা মানসিক অসুস্থতা এবং মানসিক মানে ভাবে
বিকার বলো বা যেটাই আমরা বলে থাকি, ডিপ্রেশন, পরিবেশ পরিস্থিতির কারণে সেখানে সেটা না হয়, একটা মানুষের সেখানে পাশে দাঁড়ানোটা নিশ্চয়ই। ভীষণ ভাবে প্রয়োজন, এবং যতটুকু সম্ভব আমাদের এই কাজটা কিন্তু করে যাওয়া উচিত বলে মনে হয়। আর এই যে আমরা যে কাজ যখন আমি করেছি, আমি সেই প্রসঙ্গে বলি, এটা তো আমার এখন কাজ চলছে, আমি এখন বিভিন্ন কাজের মধ্যে নিজেকে যুক্ত রাখতে চাই, কারণ আমার একটাই উপলব্ধি, যতটা নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখতে পারবে বা কাজের মধ্যে থাকবে, আমি মনে হয় ততটা বেশি ভালো থাকবে। এবার কাজের মধ্যে থাকতে গিয়ে কি আমাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না? হয়, সাংঘাতিক ভাবে হয়। আমরা কর্মক্ষেত্রে বা যে কোনো জায়গায় যখন কাজ করছি, তখন সাংঘাতিক ভাবে নানান রকম হেনস্থার সম্মুখীন হয়, এবং আমিও তার ব্যতিক্রমী নই। আমি এখানে আপনাদের সবার সামনেই বলছি, এবং সেই পরিস্থিতির আমি বড় শিকার, যে শিকারের দ্বারা আমি মানসিক ভাবে একদম ডিপ্রেশনের পর্যায়ে পৌঁছে গেছিলাম। যে যাদেরকে মনে করবেন যে মানে অনেকদিন ধরে চিনি, খুব বন্ধু, সময় পরিস্থিতির সাহায্যে বা তাদের স্বার্থ পূরণের সাথে সাথে মানুষগুলো যে কিভাবে বদলে যায়, সেগুলো আমরা হয়তো বুঝতেই পারি না। আপনাকে স্বার্থের প্রয়োজনে ব্যবহার করে নিয়ে তারপরে হঠাৎ করে দেখবেন যে চেনা মানুষগুলোর মুখোশ সব অন্যরকম হয়ে গেল, এবং সেই যে পরিস্থিতিতে যে মানসিক ভাবে যে একটা মেন্টাল ট্রমা তৈরি হয়, ডিপ্রেশনে চলে যাওয়া হয়, মানে সেইখান থেকে রিকভারি করাটা আমাদের মানে এইটা বোধহয় কম বেশি আজকাল সবার সাথেই কম বেশি ঘটে, এবং সেখানে রিকভারি করাটার জন্য সবার প্রথম দরকার হচ্ছে কি নিজেকে আত্মসমালোচনা করে নিজেকে ঠিকভাবে মানে নিজেকে চর্চা করে সেই জায়গাটা থেকে নিজের মনের মনের জোরটাকে রাখা। হ্যাঁ, কারণ আমরা তো মানে যখন জীবনে হাঁটছি, প্রচুর মানুষের ভিড়ের মধ্যে হাঁটছি, সেইখান থেকে আমরা হাঁটতে দেখছি যে বেশ কিছু মানুষ আছে, যখন তোমার সামনে খুব ভালো, কিন্তু তোমার পেছনে গেলেই তোমার নামে মানে বিষ কথা ছড়াতে তারা বলেন না। হ্যাঁ, এরকম প্রচুর মানুষ, এবং তারা যেন বসেই আছে, রেডি হয়ে আছে যে তোমাকে কিভাবে কিছু মাধ্যমে মানে তুমি বিপদে পড়ো, এবং সেটা থেকে তারা সেটাকে আনন্দ বা এনজয় করবে জিনিসটা। কিন্তু সেই জায়গাটাতে নিজেকে সঠিক রাখতে হবে, নিজের বলতে চাই যে নিজের জীবনে শান্তি সম্মান কিন্তু নিজের কাছেই থাকে, সেটা কখনোই অপরের হাতে তুলে দেওয়া কিন্তু চলবে না। আমার নিজের জীবনের গল্পকার কিন্তু আমি, আমার সাফল্য যেমন আমার ব্যর্থতাও কিন্তু আমার হবে, এবং এটা যেন কোনো ঘটনা কোনো পরিস্থিতি যেন আমাদেরকে আমাদের নিজেদের চলার পথে যেন অন্তরায় যাতে করতে না পারে। যে কোনো পরিস্থিতির সঙ্গেই কিন্তু আমাদেরকে লড়াই করতে হবে, এবং প্রয়োজন হলে আমরা যে ঘটনা যে মানুষজন আমাদেরকে মানসিক আঘাত দেয় তাদেরকে আমাদের সরিয়ে ফেলতে হবে, চেষ্টা করতে হবে যাতে আমরা কিন্তু অনেকটা হালকা হতে পারি। আমরা নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করব, তাহলেই আমার মনে হয় আমরা সবাইকে ভালো রাখতেও পারবো। ধন্যবাদ। শেষে কিন্তু আমাদের নিজেদেরকেই কিন্তু নিজেদের শক্তি হয়ে উঠতে হবে। তো সবার শেষে একটুখানি গানের মাধ্যমেই এর সমাপ্তি ঘটাই। নীল রে ধনীল রে ধনীল আহ্বান মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধনীল রে ধনীল রে। শিক্ষা ও জ্ঞানের আলো দিয়ে যারা আমাদের জীবনের পথ মসৃণ করে তোলেন, তাদের নিজেদের জীবনটা বোধহয় সবসময় খুব মসৃণ হয় না। সেই জীবনযুদ্ধের কাহিনী শুনলাম আজকে আমরা। আপনারাও যদি আপনাদের জীবনের গল্প এই অনুষ্ঠানে বলতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আজ অনুষ্ঠান এখানেই শেষ করব। হাজির হব পরবর্তী পর্বে আরও এক জীবনযুদ্ধের কাহিনী নিয়ে। নমস্কার।